আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে খুবই সিগনিফিকেন্ট একটা টপিক রিক্রুটিং নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা রিক্রুটিং বা কর্মী সংঘের ডেফিনেশন দেখেছি। দেন হচ্ছে আমরা যেটা হচ্ছে রিক্রুটিং এর বেসিক বিষয়, সেটা হচ্ছে সোর্সিং, অর্থাৎ কিভাবে রিক্রুটিং সোর্সিং করা হয়, কয়টা উপায়ে আমরা সোর্সিং করতে পারি। তো সেই সোর্সিং গুলো আমরা দেখেছি, অর্থাৎ রিক্রুটিং এর উৎসগুলো দেখেছি। সেটা রিক্রুটিং এর উৎসের ক্ষেত্রে আমরা মেইনলি দুইটা উৎস থেকে রিক্রুটিং বা কর্মী সংগ্রহ করতে পারি। ফার্স্ট যেটা হচ্ছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ উৎস, দেন যেটা হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক উৎস বা বাইরের সোর্স থেকে আমরা রিক্রুটিং করতে পারি। তো ইন্টারনাল সোর্সেস এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের উৎস রয়েছে এবং এক্সটার্নাল সোর্সেস এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের উৎস রয়েছে। এরপরে আমরা দেখেছি কোনটা বেস্ট সোর্সেস, অর্থাৎ ইন্টারনাল সোর্সেস বেস্ট না এক্সটার্নাল সোর্সেস বেস্ট। দেন আমরা যেটা আলোচনা করেছি যে ইন্টারনাল কোন কোন অবস্থার ক্ষেত্রে আমরা ইন্টারনাল সোর্স ইউজ করতে পারি, কোন কোন অবস্থার ক্ষেত্রে আমরা এক্সটার্নাল সোর্স ইউজ করতে পারি। তো এখন যেটা আমরা অর্থাৎ আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী টপিক, এবং আই হোপ যে আজকে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো দেন হচ্ছে আজকে যেটা হচ্ছে যে কোন কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে, দেন হচ্ছে রিক্রুটিং এর লিমিটেশনস গুলো কি, অর্থাৎ আমরা যে ইন্টারনাল সোর্স থেকে রিক্রুটিং করব বা এক্সটার্নাল সোর্স থেকে রিক্রুটিং করব, সেক্ষেত্রে সবকিছুরই যেমন অ্যাডভান্টেজেস রয়েছে বা সুবিধা রয়েছে, অপরদিকে কি লিমিটেশনসও রয়েছে। সো আমরা যে আজকে যেটা দেখব লিমিটেশনস গুলো দেখব, এবং যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্স রিক্রুটিং এবং সিলেকশন, নির্বাচনের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, সেগুলো আমরা আলোচনা করব। সো লেটস বিগিন দ্য ক্লাস। সো এগুলো আমরা আলোচনা করেছি। দেন আমরা যেটা আলোচনা করব, ডেফিনেশন ছিল, সোর্সেস ছিল, কি কি অবস্থার প্রেক্ষিতে বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ বা কর্মী সংগ্রহ করা যুক্তিযুক্ত, তো আমরা দেখেছি। দেন হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, বেসিক্যালি প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমরা হচ্ছে এক পলকে একটু দেখে নিব প্রিভিয়াস ক্লাসে। তো দেখো, প্রতিষ্ঠানের আয়তন একটা বিষয়, দেন আমরা যেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃতি একটা বিষয়, আয়তন, প্রকৃতি এবং হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থান, এগুলো কিন্তু কি করে, প্রভাব বিস্তার করে। দেন যেটা হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম, ক্যাপাসিটি, প্রতিষ্ঠানের ক্যাপাসিটি না থাকলে, লাইক যদি ছোট প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে কি কর্মী সংগ্রহ করা, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কতজন কর্মী সংগ্রহ করা যেতে পারে, বা এটার ক্ষেত্রে কি এইচআর ডিপার্টমেন্ট থাকা যুক্তিযুক্ত। তো এইভাবে অংশীদারি ব্যবসা, বিজনেসের নেচারটা ডিপেন্ড করে। এরপরে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব, দেন এরপরে যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কর্মী সংঘের ধরন, তারপরে মোস্ট সিগনিফিকেন্ট একটা পয়েন্ট হচ্ছে বেতন ভাতা, এরপর শর্ত ও অন্যান্য সুবিধা, দেন আমরা হচ্ছে গভর্নমেন্ট পলিসি, এইগুলো আমরা দেখেছিলাম যে মানব সম্পদ বা কর্মী সংগ্রহে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের মধ্যে এই উপাদানগুলো আছে। তো দেন আমরা আরো দুইটা উপাদান দেখতে পাচ্ছি। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক দ্রুত সম্প্রসারণ, দেন হচ্ছে চাকরির নিরাপত্তা, জব সিকিউরিটির যে বিষয়টা রয়েছে।
তো এরপরে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে সাংগঠনিক সীমাবদ্ধতাটা তোমাদেরকে দেখানো হয়েছিল। দেন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পরিবেশগত সীমাবদ্ধতা, এরপরে পদগত সীমাবদ্ধতা, গভর্নমেন্ট কন্ট্রোল, এগুলো নিয়ে আলোচনা করব। আর যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা রিভিউ করে নিতে পারি। অর্থাৎ একটা অর্গানাইজেশন যখন কর্মী সোর্স করতে চায় বা রিক্রুটমেন্ট করতে চায়, তখন গিয়ে সে কিছু প্রবলেম ফেস করে, সে কিছু সমস্যার মধ্যে পড়ে। সেটা হচ্ছে সাংগঠনিক সমস্যা বা পরিবেশগত সমস্যা এবং হচ্ছে পদগত সমস্যা। সেকেন্ড যেটা হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল। গভর্নমেন্ট তো এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ফার্স্ট যে বিষয়টা হচ্ছে যেটাকে আমরা দেখলাম সাংগঠনিক সীমাবদ্ধতা। সাংগঠনিক সীমাবদ্ধতার ক্ষেত্রে অভ্যন্তরীণ পদোন্নতির নীতি, অভ্যন্তরীণ পদোন্নতির নীতি কিরকম হবে, এইটা একটা সীমাবদ্ধতা। যদি পদোন্নতির নীতি ভালো হয়, দেন হচ্ছে কিন্তু সোর্সটা লাইক হচ্ছে যে প্রমোশন হয়, অনেক প্রতিষ্ঠানে খুব দ্রুত প্রমোশন হয়, অনেক প্রতিষ্ঠানে দ্রুত প্রমোশন হয় না। তাহলে যদি দ্রুত প্রমোশন হয়, সেক্ষেত্রে কিন্তু যে উপরের যে ভ্যাকেন্সি গুলো দ্রুত ফিল আপ করা সম্ভব, এটা একটা অভ্যন্তরীণ সোর্স। আর যদি দ্রুত পদোন্নতি না হয়, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সেক্ষেত্রে গ্রাউন্ড অর্থাৎ এন্ট্রি লেভেলে পোস্ট কিন্তু খালি হবে না, বাহ্যিক উৎস থেকেও যে কর্মী সংগ্রহ করা যাবে সেটাও টাফ হয়ে যাবে। আর যেটা করা যেতে পারে যে এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হায়ার করা যেতে পারে। এরপরে খুব বড় একটা ফ্যাক্টর হচ্ছে পারিশ্রমিকের নীতি, এগুলো আমরা দেখেছি। এক্সট্রা অ্যাডভান্টেজ গুলো দেখা হয়, পদমর্যাদার বিষয়গুলো। দেন হচ্ছে এগুলো আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি, হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়তন এবং অবস্থান, দেন হচ্ছে স্থায়িত্ব, নিরাপত্তা নীতি। এবার মানব সম্পদের ক্ষেত্রে একটা প্ল্যানিং দরকার হয়, সংগ্রহকারী প্রকৃতি কিরকম হবে। সো এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কার্য পরিবেশ বা ওয়ার্ক ইনভায়রনমেন্ট। ওয়ার্ক ইনভায়রনমেন্ট কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা এলিমেন্ট, পরিবেশগত সীমাবদ্ধতা। অর্থাৎ অর্গানাইজেশনে যখন এমপ্লয়িরা আসতে চায়, অর্থাৎ একজন ফ্রেশার বা একজন ফ্রেশার যখন অর্গানাইজেশনে এন্ট্রি করতে চায়, তখন কিন্তু সে ওয়ার্ক ইনভায়রনমেন্ট বা ওয়ার্কিং যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু সে খুব ভালো করে দেখে। কারণ বেসিক্যালি মানুষের স্মুথলি কাজের জন্য কিন্তু কার্য পরিবেশটা খুবই সিগনিফিকেন্ট। ভালো কার্য পরিবেশটা হলে কিন্তু ভালো আউটপুটও সম্ভব না। সো আমরা ভালো আউটপুট পেতে হলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ভালো কার্য পরিবেশ দরকার। তাহলে এইটা একটা অর্গানাইজেশনে যদি কার্য পরিবেশ টা বেটার হয়, কার্য পরিবেশ যদি এটার ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন বিষয় রয়েছে। যেমন ধরো কার্য পরিবেশ একটা হচ্ছে যে তার সেট আপটা, তার ওয়ার্ক প্লেসটা বসার জন্য সাফিসিয়েন্ট জায়গা, লাইক যদি কাজের পরিবেশ এরকম হয় যে সাফিসিয়েন্ট লাইট না থাকে, যদি যদি ফ্যাক্টরি হয় সাফিসিয়েন্ট লাইট না থাকে, বা হেড অফিস হলেও সাফিসিয়েন্ট স্পেস, সাফিসিয়েন্ট লাইট এবং হচ্ছে তার ডেকোরেশন, এবং কাজ করছে দেখা গেছে খুব সাউন্ড পলিউশন, তো এখানে কিন্তু তার কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যাবে, সে খুব কনসেন্ট্রেট দিয়ে কাজ করতে পারবে না। তো এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে কিন্তু স্টাফ যারা হচ্ছে তারা তারা ডিসকারেজ হবে, এবং হচ্ছে আমরা যদি এক্সটার্নাল সোর্সেস থেকে রিক্রুইট করতে চাই, তখন যারা আসবে তারা কিন্তু তারা হচ্ছে ডিসকারেজ হবে, তারা নিরুৎসাহিত হবে। তো এই জন্য যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বিষয়, ইনফ্রাস্ট্রাকচারের একটা বিষয়, ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে। কিন্তু আরো এনভায়রনমেন্ট রয়েছে কার্য পরিবেশ, লাইক হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কিরকম,
যেটা হচ্ছে যে টপ টু বটম রিলেশনশিপ কিরকম, বস টু সাবঅর্ডিনেট রিলেশনশিপ কিরকম, কলিগ টু কলিগ রিলেশনশিপ কিরকম, এটাও হচ্ছে কার্য পরিবেশের মধ্যে। যদি রিলেশনশিপ ভালো না হয় তখন কিন্তু অর্গানাইজেশনে, অর্থাৎ অর্গানাইজেশনে যারা হচ্ছে এক্সিস্টিং স্টাফ, তারা কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো এটা একটা কার্য পরিবেশ। তো যদি দেখা যায় যে অর্গানাইজেশনের মধ্যে খুব বেশি কনফ্লিক্ট থাকে বা পলিটিক্স থাকে, অর্থাৎ একজন একজনের পেছনে লেগেই আছে, তো তো সেই রকম একটা পরিবেশে কিন্তু কাজ করে ডেভেলপমেন্ট করা সম্ভব না, এবং হচ্ছে সে তার কেরিয়ার ভালো দেখবে না, সো সে কিন্তু এখানে আসতে চাইবে না। যদিও আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই বিষয়টা খুবই সিভিয়ার, যে অর্গানাইজেশনে পলিটিক্স এবং হচ্ছে একজন একজনের ডেভেলপমেন্ট দেখতে না পারাটা খুব ভয়াবহ একটা বিষয়। তারপরেও যেটা হচ্ছে এই ভয়াবহ বিষয়টাকে যারা পলিসি মেকার আছে এটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। অর্থাৎ যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে বেটার একটা ওয়ার্ক প্লেস, কার্য পরিবেশ এনশিওর করতে হবে। যদি কাজের পরিবেশ ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যেটা হবে যে অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হবে না। তাহলে অর্গানাইজেশন স্টাফদের মধ্যে যে রিলেশনশিপ সেটা বেটার হতে হবে। দেন হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অর্গানাইজেশনের পলিসি কি, অর্গানাইজেশনের পলিসি, এইচআর পলিসি কি, এইচআর পলিসি কি, এইচআর পলিসি কি এমপ্লয়ি ওরিয়েন্টেড না এমপ্লয়ি সেন্টার্ড না জব সেন্টার্ড। বেসিক্যালি একেবারে যদি জব সেন্টার্ড হয় তাহলে কিন্তু এমপ্লয়ীদের অবস্থা খুব খারাপ হবে। তাহলে একেবারে জব সেন্টার্ডও করা যাবে না, আবার একেবারে যদি এমপ্লয়ীদের ফ্রিডম দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অর্গানাইজেশনের জবের কি হবে। তো এইটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স। অর্থাৎ আরেকটা বিষয় যে এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন নিয়ে বিশ্বে বিশ্বে ভালো করা অর্গানাইজেশন নেই। এমপ্লয়ি, কোন অর্গানাইজেশনের এমপ্লয়ি ডিস্যাটিসফাইড এবং সে অর্গানাইজেশন সাস্টেইন করেছে এরকম রেকর্ড নেই। কিন্তু কোন অর্গানাইজেশন অনেক সমস্যা, অর্থাৎ এক্সট্রা ওয়ার্ক এনভায়রনমেন্টে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা নেই, কিন্তু এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ভালো ছিল, এই অর্গানাইজেশন শুধু সাস্টেইনই করেনি, অর্থাৎ শূন্য থেকে অনেক বড় অবস্থানে চলে গেছে। তো যেটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব বড় একটা ইস্যু। এরপরে যেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা, বিজনেসের অর্থনৈতিক অবস্থা কিরকম রয়েছে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি কিরকম রয়েছে। তো ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপরে লাইক আমরা যেটা হচ্ছে যে আমরা খুব বড় জায়ান্ট গ্রুপ আমরা যেগুলো দেখতে পাই, যে বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো, তো এরা হচ্ছে খুবই প্রসপেক্টাস গ্রুপ, স্কয়ার। তো এই এই জাতীয় প্রসপেক্টাস গ্রুপগুলোর পার্ট হতে পারলে কিন্তু এমপ্লয়িরা, অর্থাৎ এমপ্লয়িরা এই জাতীয় প্রসপেক্টাস গ্রুপের পার্ট হতে চায়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই জাতীয় প্রসপেক্টাস গ্রুপের বা পার্ট হতে পারলে যে, তো যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয় সেক্ষেত্রে যে যেটা হচ্ছে যে এমপ্লয়িরা খুবই ইন্টারেস্টেড হয়। আর যদি ভালো না হয় সেক্ষেত্রে তারা আসতে চায় না। আর রিক্রুটিং এর পারপাসই হচ্ছে যে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করা। দেন আমরা যেই সীমাবদ্ধতাটা হচ্ছে, যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয় সেটা হচ্ছে বড় একটা লিমিটেশন। এটা হচ্ছে অর্গানাইজেশনের রেপুটেশন। অর্গানাইজেশনের রেপুটেশন যদি মার্কেটে ভালো থাকে, বিভিন্ন অ্যাসপেক্টে ভালো হতে পারে। এটা এটা হচ্ছে তার ফিনান্সিয়াল ক্যাপাসিটি কিরকম, তার তার হচ্ছে সাস্টেইনেবিলিটি কিরকম, এরপরে হচ্ছে তার সার্ভিস কিরকম, প্রোডাক্ট কনজিউমার ডিমান্ড কিরকম, মার্কেটে শেয়ার মার্কেটের বেসিসে হতে পারে। তো সব মিলিয়ে যদি এবং হচ্ছে প্রতিষ্ঠানের লাইক আমরা সুনামের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলোকে চিনি, স্কয়ার চিনি, গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে ইউনিলিভারকে চিনি, এরপরে শু কোম্পানির ক্ষেত্রে বাটাকে আমরা চিনি, আর আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাপেক্সকে আমরা চিনি। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর সুনাম কিন্তু অনেক বেশি। সো এই সুনামের কারণে কিন্তু সারা বিশ্বে তারা বিজনেস করছে। আরো কোমল পানীয়ের ক্ষেত্রে কোকা কোলাকে আমরা চিনি।
তো এই বিজনেসগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে কি করছে, রান করছে। দেন পরে যেই সীমাবদ্ধতাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পদগত সীমাবদ্ধতা, অর্থাৎ পদগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। পদগত সীমাবদ্ধতার ক্ষেত্রে এক হচ্ছে পদবিন্যাস। পদবিন্যাসটা সঠিক হতে হবে, অর্থাৎ পদবিন্যাস যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্টিং ইস্যু অ্যারাইজ হতে পারে, অর্থাৎ সিনিয়র জুনিয়র মধ্যে একটা কনফ্লিক্টিং ইস্যু মোস্ট অফেন যেটা ঘটে থাকে, লাইক হচ্ছে যে অর্গানাইজেশনে জ্যেষ্ঠতাকে অনুসরণ করা হয়, অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে কি করা হয়, পদবিন্যাস করা হয়। এক হচ্ছে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে পদবিন্যাস করা হয়, এটা এটা খুবই ভালো, কিন্তু এটার ক্ষেত্রে একটা লিমিটেশন হচ্ছে যে অনেক দেখা গেছে যে অনেক সিনিয়র সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু কোনো কারণে হচ্ছে যে তারা বেটার সার্ভিস দিতে পারছে না, কিন্তু এন্ট্রি লেভেলে একজন কি করতে পারছে, তার মতো সার্ভিস দিচ্ছে, তো তা খুব ভালো করছে। তো সেক্ষেত্রে তাকে কিন্তু সে যদি দেখে যে তার অর্গানাইজেশনে তার যে ভালো করা এইটার ইভ্যালুয়েশন হতে অনেক সিনিয়র হতে হবে, তখন কিন্তু সে ডিসকারেজ হবে। তো এই ক্ষেত্রে ট্যালেন্টের ইভ্যালুয়েশনটা কম হয়। তো সে কিন্তু অর্গানাইজেশন লিড করতে পারে, এটা একটা সীমাবদ্ধতা। আবার যদি এমন হয় যে যারা যারা আসলো তাদেরকেই শুধু ইভ্যালুয়েট করা হচ্ছে, এন্ট্রি লেভেলে যারা ভালো করছে তাদেরকে ইভ্যালুয়েট করা হচ্ছে, তো অর্গানাইজেশনে একজন 30 ইয়ার্স ধরে জব করছে আর একজন মাত্র এসে শুধু তার কয়েক বছরে ভালো করার কারণে সে ম্যানেজার, এবং হচ্ছে যে সিনিয়র সে তার সাবঅর্ডিনেট হিসাবে সে জিএম জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে জুনিয়র, এবং হচ্ছে ম্যানেজার বা সাবঅর্ডিনেট হিসেবে দায়িত্ব পালন করছে খুব জ্যেষ্ঠ জ্যেষ্ঠ একজন, এইটাও কিন্তু প্রেস্টিজিয়াস ইস্যু। এই ক্ষেত্রে পদবিন্যাসটা এইচআর কে এমন ভাবে করতে হবে যেন দুইজনকেই ব্যালেন্স করা যায়। আর যদি জ্যেষ্ঠ ব্যক্তির কোনো বিষয় থাকে, তাকে ট্রেন আপ করে তার স্কিলকে আপ করা। আমরা এই ক্ষেত্রে যে এটা দুইটা কাজ করতে পারি, জ্যেষ্ঠ ব্যক্তিকে ট্রেন আপ করে তার স্কিলকে আপ করতে পারি যেন সে বেটার সার্ভিস দিতে পারে, আর যে এন্ট্রি লেভেলে ভালো করছে তাকে যেটা আমরা করতে পারি, ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ দিতে পারি, ইনসেনটিভ দিতে পারি, এগুলো তার জন্য খুবই প্লেজার। তো তার কম্পেনসেশন প্যাকেজকে ভালো করে দেওয়া যেতে পারে। তো প্রপার পদবিন্যাস হলে যেটা প্রপার পদবিন্যাস, এটা একটা লিমিটেশন এবং খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। সবাইকে খুশি রাখাও একটা চ্যালেঞ্জ, আবার খুশি না রাখতে পারলে অর্গানাইজেশনাল প্রোডাক্টিভিটি তে এটার প্রভাব পড়বে। পদকার্য, অর্থাৎ যে আমরা এটাকে যে জেডি জব ডেসক্রিপশন, অর্থাৎ প্রত্যেকটা জবের আন্ডারে যেই কাজগুলো রয়েছে সেটাকে অ্যালোকেট করে দেয়া, অর্থাৎ অ্যাকাউন্টস এর ক্ষেত্রে কি দায়িত্ব থাকবে, ফিনান্সের ক্ষেত্রে কি দায়িত্ব থাকবে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি দায়িত্ব থাকবে, এরপরে এরপর যেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি। শুধু শুধু অ্যাকাউন্টস এর ক্ষেত্রে দায়িত্বগুলো যদি ভাগ করে দেয়া না হয় তখন কিন্তু অ্যাপেল অফ ডিসকর্ড হবে। একটা রেসপন্সিবিলিটির ক্ষেত্রে দুইজন দুইজন এইটা করবে, ফিনান্স বলবে যে এটা অ্যাকাউন্টস এর দায়িত্ব, অ্যাকাউন্টস বলবে এটা ফিনান্সের দায়িত্ব। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন অ্যারাইজ হবে, ডিসিশন নিতে লেট হবে। তো এই ক্ষেত্রে যদি একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকে, তাহলে তাহলে কি হবে, এটা সুন্দর হবে। কিন্তু অনেক সময় এটা একটা লিমিটেশন, পদকার্য কিছু কিছু এরিয়ার কাজগুলো দেখা যায় যে এটা ওই পক্ষেও করতে পারে এই পক্ষেও করতে পারে, তখন এটা কি কারো কাজ এটা কেউই করতে চায় না, তখন এটা এসওপি অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়। এইটা হচ্ছে কর্মী সংগ্রহের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা। যদি ক্লিয়ার না থাকে, জব ডিসক্রিপশন ক্লিয়ার না থাকে, আর আমরা যখন রিক্রুটিং করব তখন কিন্তু একটা জব ডেসক্রিপশন, এটা তো আমরা অর্গানাইজেশনের ক্ষেত্রে ইন্টারনাল অর্গানাইজেশনের পার্ট দিতাম, কিন্তু আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করব তখন কিন্তু তার যে স্পেসিফিক দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু তাকে রিক্রুইট করা হবে। এখন মার্কেটিং এর জন্য লোক নিয়ে এসে যদি অ্যাকাউন্টস এ বসাই, অ্যাকাউন্টস এর লোক নিয়ে এসে যদি মার্কেটিং এ বসাই, তাহলে এইটা কিন্তু
একেবারে রিভার্স একটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে পদকার্য একটা সিগনিফিক্যান্ট সীমাবদ্ধতা। তাহলে জব ডিসক্রিপশনের যে বিষয়গুলো আমরা দেখলাম যে একটা হচ্ছে অর্গানাইজেশনের এটা একটা সীমাবদ্ধতা, যেটা আমরা ইন্টারনাল সোর্সিং এর ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে। আর এক্সটার্নাল সোর্সের ক্ষেত্রেও যদি আমরা জব ডিসক্রিপশন প্রপারলি অর্গানাইজ না করা যায়, তাহলে আমরা কি রিক্রুইট করতে পারবো না। আর জব ডিসক্রিপশন প্রপারলি না থাকলে তখন ক্যান্ডিডেটরা ভাববে যে আমাদের এই যে জব ডিসক্রিপশনের যদি এরকম হয় বা অ্যাম্বিগিউয়াস হয়, তখন তো ক্যান্ডিডেট আসতেই চাইবে না। কাজেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে ভাগ করতে হবে, ফিন্যান্সের ক্ষেত্রে ভাগ করতে হবে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভাগ করতে হবে, এরপরে মার্কেটিং এর ক্ষেত্রে ভাগ করতে হবে। প্রত্যেকটা ভাগ করে করে কাজগুলোকে কি করতে হবে, এবং হচ্ছে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং একেবারে সর্বশেষ যে হবে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট পদের ক্ষেত্রে আলাদা আলাদা করে জব ডিসক্রিপশন ভাগ করতে হবে। এরপরে পদের গুরুত্ব, অর্থাৎ প্রতিটা পদের ইম্পর্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা পদের যদি ইম্পর্টেন্স না থাকে, লাইক অ্যাকাউন্টসে যেই পদগুলো থাকবে, এটা যদি সিগনিফিকেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কেন রিক্রুইট করা হবে, আর যদি সিগনিফিকেন্ট হয় কেন রিক্রুটমেন্ট করা হবে না। তাহলে পদের কিন্তু একটা গুরুত্ব, ইম্পর্টেন্স থাকতে হবে। পদের যদি গুরুত্ব না থাকে, সেক্ষেত্রে কি আমরা ওই পদে শুধু লোক বসিয়ে বা একজন এইচআর দিয়ে, একজন এইচআর মানে কিন্তু তার পেছনে কোম্পানির কস্ট বেয়ার করা। আর যদি সেটা সিগনিফিকেন্ট না হয়, তাহলে কি হবে না, এটা গুরুত্বপূর্ণ হবে না। এরপরে যেটা হচ্ছে সেটা হলো কার্য সময়। কার্য সময় অর্থাৎ কাজের যেই টাইম, সেটা সেটা হচ্ছে যে প্রপার, একটা হচ্ছে যে অর্গানাইজেশনে কিন্তু হচ্ছে যে যেটা স্যালারি, সেটা একটা কাজে একটা একটা সময়ের জন্য কিন্তু পেমেন্ট করা হয়, নট ওয়ার্কের জন্য না। ওয়ার্কের জন্য এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। বেসিক্যালি যারা মানসিক শ্রম দেয়, যারা মানসিক শ্রম দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কার্য সময় বিবেচিত হয়। কার্য সময় লাইক হচ্ছে অফিসের, এটা ডেইলি বেসিস হতে পারে, বা এরপরে উইকলি বেসিস হতে পারে। উইকলি ছুটির একটা প্রসিডিউর থাকতে পারে। আবার যখন অফিস, লাইক এখন আমাদের দেশে অফিস হয় হচ্ছে 9টা 5টা অফিস। তাহলে এরকম 8 আওয়ার্সের একটা বিষয় থাকে। এরকম উইকলি যে কার্য সময় রয়েছে, যেমন কোথাও কোথাও 6 দিন, কোথাও কোথাও 5 দিন। তাহলে এই কার্য সময়গুলো একটা বিষয়, সীমাবদ্ধতা। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, অর্থাৎ গভর্নমেন্ট কন্ট্রোল কিরকম হবে। গভর্নমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোল দেখে থাকি আমরা। যেমন হচ্ছে আর্থিকভাবে কন্ট্রোল করতে পারি, এটা বাংলাদেশ ব্যাংক করে থাকে। বাংলাদেশ ব্যাংক যে আর্থিক রুলস রেগুলেশন গুলো করে, সেটা হচ্ছে এক ধরনের কন্ট্রোল। অর্থ মন্ত্রণালয় রয়েছে, এরপরে শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন ধরনের পলিসি করে কি করে কন্ট্রোল করে। এইচআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে লেবার ল, যেটা হচ্ছে লেবার ল, আমাদের দেশে লেবার ল হচ্ছে 2006, অর্থাৎ 2006 সালের লেবার লটা ফলো করা হয়। তো লেবার ল এর ক্ষেত্রে যেই বিষয়টা রয়েছে, লেবার ল এর ক্ষেত্রে গভর্নমেন্ট লেবার ল করে, অর্থাৎ এখানে অর্থাৎ সব ধরনের শ্রমিকদের বা আইন কানুন কি হবে এবং হচ্ছে তাদের জব রেসপন্সিবিলিটি, এটার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে একটা ল প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ কোন আইন, অর্থাৎ যদি আইন না থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে যেটা হবে
যে স্বেচ্ছাচারিতা হবে, সেক্ষেত্রে যেটা হবে স্বেচ্ছাচারিতা। তাহলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য বিভিন্ন আইন, অর্থাৎ কতক্ষণ কাজ করবে এবং হচ্ছে কতদিন কাজ করবে, কতক্ষণ ছুটি হবে, তার প্রমোশন প্রসিডিউর কিরকম হবে, তার কম্পেনসেশন কিরকম হবে, এরপর হচ্ছে তার সেফটি কিরকম হবে, ওয়ার্ক প্লেস সেফটি বিষয় রয়েছে, তার পোস্ট জব কম্পেনসেশন কিরকম হবে। তো এই জাতীয় বিষয়গুলোতে গভর্নমেন্টের ডিটেলস একটা গাইডলাইন হচ্ছে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে থাকে। অর্থাৎ ডেফিনেশন কি হবে, এটা হচ্ছে যারা শ্রমিক করবে মানসিক শ্রমের ডেফিনেশন বা ফিজিক্যাল লেবারের ডেফিনেশন কি হবে। তো এই ডেফিনেশন গুলো এছাড়া এছাড়া যেটা হচ্ছে যে তাদের ওয়ার্ক নেচার এবং হচ্ছে এটা মেলদের ক্ষেত্রে কিরকম, ফিমেলদের ক্ষেত্রে কিরকম, সামগ্রিক বিষয়ে কি আইন করা হয়েছে। তাহলে এইচআর যেটা যেটা করতে হবে যে ওই আইনের ইমপ্লিকেশন গুলো সঠিকভাবে অর্গানাইজেশনে করতে হবে। এটাই হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। বাট এই ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে, অর্গানাইজেশনের মেইন পারপাস কি প্রফিট করা। এখন একজন স্টাফ আর ওয়ার্ক প্রেশার সবসময় সেম থাকে না, কখনো কখনো বেশি হয়, কখনো কম হয়। তো বেশি হলে যেটা হচ্ছে যে অনেক সময় রিক্রুটমেন্ট করা হয় বা এক হচ্ছে রিক্রুটমেন্ট করা যেতে পারে, বা এক্সিস্টিং যারা আছে তাদেরকে দিয়ে আমরা অতিরিক্ত কাজ করিয়ে নিতে পারি। তাহলে এখন যদি কোনো আইন না থাকে, তাহলে যেটা করবে অর্গানাইজেশন ফলো করবে যে আমি যদি আবার রিক্রুটমেন্ট করি বা এখন এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে রিক্রুটমেন্ট সম্ভব কিনা, তাই সেক্ষেত্রে যেটা করবে অনেক অর্থাৎ এক্সিস্টিং এমপ্লয়ীদের অনেক কাজ করাবার চেষ্টা করবে। তো যে লেবার ল এর কারণে কিন্তু তারা চাইলেই এই যে তাদের যে পারপাস এটা বা এমপ্লয়ীদের উপরে তখন কিন্তু এটা শোষণের পর্যায়ে চলে যাবে। এই শোষণটা করা সম্ভব না। সেক্ষেত্রে গভর্নমেন্ট কন্ট্রোল অবশ্যই দরকার আছে, এবং এইটা অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ হিসেবেও, কর্মী সংগ্রহের চ্যালেঞ্জ হিসেবেও দেখা যায়। স্পেশালি যখন ইয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্ন দেশে বিজনেস করে, তখন গভর্নমেন্ট টার্মস থাকে আমাদের দেশ থেকে এত পার্সেন্ট এমপ্লয়ি নিতে হবে, এরপরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নিয়ম নীতি থাকে। তাহলে হোম কান্ট্রি হোস্ট কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন গুলো ফলো ফলো করতে হয়। তাহলে দেন এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সীমা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা, কিন্তু এইচআর এর ক্ষেত্রে কিন্তু আসলে এটা সীমাবদ্ধতা না, এটা হচ্ছে তার হচ্ছে রাইটস কে এনশিওর করে। এইচআর এর রাইটস কে এনশিওর করাই হচ্ছে গভর্নমেন্ট ল এর পারপাস। আর না হলে কিন্তু হিউম্যান রিসোর্স যে বেসিক রাইটস গুলো রয়েছে সেটা থাকবে না। এই জন্য গভর্নমেন্ট কন্ট্রোলও অবশ্যই দরকার আছে। দেন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আমি একটু আলোচনা করে দিব, বাকি তোমরা এটা যেটা বাসায় করে আসবে। মানব সম্পদ সংগ্রহ এবং নির্বাচনের মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে রিক্রুটিং আর একটা হচ্ছে সিলেকশন আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পড়বো। তো রিক্রুটিং এর ফার্স্ট ডেফিনেশনে যেটা আমরা দেখেছি, রিক্রুটিং কি, হায়ারিং করা, এরপরে হচ্ছে অনবোর্ড করে দেয়া, তার তার যে জেডি জব ডেসক্রিপশনের সাথে সেট করে দেয়া। আর মেইনলি পারপাস যদি আমরা বলি তাহলে কি বলতে হবে, পারপাসটা হচ্ছে যে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ লার্জ নাম্বার অফ পোটেনশিয়াল ক্যান্ডিডেট, সর্বোচ্চ ক্যান্ডিডেটকে অর্গানাইজেশন পুলের মধ্যে নিয়ে আসা, অর্গানাইজেশনের মধ্যে নিয়ে আসা। যত লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে নিয়ে আসা যাবে তত কি হবে, কোয়ালিটি এইচআর, অর্থাৎ ভালো এইচআর এনশিওর করা সম্ভব হবে। আর যদি তাহলে রিক্রুটমেন্ট বা কর্মী সংগ্রহ হচ্ছে সর্বোচ্চ সংখ্যক এইচআর কে অর্গানাইজেশনে নিয়ে আসা। এখন সর্বোচ্চ সংখ্যক এইচআর কে যখন আমরা নিয়ে আসব, সব তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। পোস্ট হচ্ছে 5টা 10টা 50টা 100টা 500টা 1000 পোস্ট, এরকম পোস্ট থাকে। তাহলে এরকম লাখ লাখ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে, তার মধ্যে এই যে 1000টা পোস্টের মধ্যে থেকে লোক সিলেক্ট করা হবে, তখন এই যে সিলেকশন যে করা হবে, অর্থাৎ 1 লাখ ক্যান্ডিডেটকে কি করা হবে, টেস্ট করা হবে।
বিভিন্ন টেস্ট করা হবে। এখানে টেস্টগুলোর মধ্যে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রিলিমিনারি টেস্ট হয়, প্রাথমিক বাছাই, এরপরে রিটেন টেস্ট হয়, এরপরে ভাইবা হয়, আবার কোথাও কোথাও অনেকগুলো স্টেপ থাকে, 3 স্টেপ থাকে। তো এইগুলো আমরা দেখব যে সিলেকশনের মধ্যে দেখব যে স্টেপস অফ সিলেকশন। তো যেটা হচ্ছে যে অনেক সময় যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইনিশিয়াল ভাইবা হতে পারে, দেন হচ্ছে এমসিকিউ হয়, এরপরে যেটা হচ্ছে রিটেন টেস্ট হয়, এরপরে আবার ভাইবা হয়, দেন দেন হচ্ছে প্র্যাকটিক্যাল হয়, দেন হচ্ছে কি এই সামেশন করে এখন তো আরো আরো অনেক ইটি হয়, ইমোশনাল টেস্ট, বা এরপরে যে আইকিউ টেস্ট। তো এইগুলো বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে যেই সিলেকশন গুলো করা হয়, সিলেকশন, তাহলে সিলেকশন গুলো করা হয়, তাহলে এক হচ্ছে রিক্রুটিং এর মাধ্যমে এইচআর নিয়ে আসা হচ্ছে, আর সিলেকশনের মাধ্যমে অর্থাৎ নিয়ে আসা এইচআর গুলোর মধ্যে ফাইনালি কতজন অর্থাৎ মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট বাছাই করাই হচ্ছে নির্বাচন বা সিলেকশন। তাহলে এই দুইটা ডেফিনেশন তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, বুঝে থাকো, তাহলে আই হোপ যে তোমরা বাকি পয়েন্টগুলো দিয়ে থেকে ডিফারেন্স বের করতে পারবে। লাইক হচ্ছে রিক্রুটিং এর ক্ষেত্রে কস্ট কিরকম, সিলেকশনের ক্ষেত্রে কস্ট কিরকম, রিক্রুটিং এর নেচার কিরকম, সিলেকশনের নেচার কিরকম। তো এইভাবে তোমরা হচ্ছে যে যেই পার্থক্যগুলো রয়েছে সেগুলো বাসায় দেখে নিতে পারো। সো এই চ্যাপ্টার আমরা যতটুকু পড়লাম আই হোপ যে আমাদের সিলেবাসও কভার করবে এবং হচ্ছে পরীক্ষাও কভার করবে। সো তোমরা এই পড়াশোনাগুলো করে ফেলো। সো তোমাদেরকে আরেকবার আমি একটু রিভিউ দেখিয়ে দিই যে কি কোন টপিকগুলো অর্থাৎ হোল চ্যাপ্টারে কতটুকু রিভিউ আমরা করলাম। সো এই রিক্রুটিং ছিল, তোমার ডেফিনেশন দেখতে পারো, দেন ডেফিনেশনের পরে কিছু কোশ্চেন থাকে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এরপরে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো টিপিক্যাল কোশ্চেনগুলো তোমরা ডেফিনেশন থেকেই লিখতে পারবে। দেন সোর্সেস গুলো আমরা দেখলাম, এরপরে ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস। এক্সটার্নাল সোর্সেস এর ক্ষেত্রে যেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস আমরা অ্যাডভার্টাইজমেন্ট, উই আর হায়ারিং, এটা তোমরা দেখে থাকো, এটা দিয়ে শুরু করি। দেন হচ্ছে অন্যান্য সোর্স গুলো, বেস সোর্স কোনটা সেটাও আমরা দেখেছি। এরপরে কি কি অবস্থার পরিপ্রেক্ষিতে বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ বা কর্মী সংগ্রহ করা যুক্তিযুক্ত, এই বিশ্লেষণটাও আমরা দেখেছি। দেন হচ্ছে কর্মী সংগ্রহে প্রভাব বিস্তারকারী অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল এলিমেন্ট কোনগুলো সেটাও আমরা দেখেছি। দেন হচ্ছে দেন আমরা যেটা আলোচনা করলাম সীমাবদ্ধতা কি, লিমিটেশনস গুলো কি সেগুলো আলোচনা করেছি। লিমিটেশনস এর মধ্যে সাংগঠনিক সীমাবদ্ধতা রয়েছে, পরিবেশগত সীমাবদ্ধতা, পদগত সীমাবদ্ধতা, দেন হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। সো এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রিক্রুটিং এন্ড সিলেকশনের মধ্যে ডিফারেন্স। হোমওয়ার্ক তো তোমাদের তোমরা এটা করে আসবে। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।